রোজ রোজ ডাল ভাত খেতে ভালো লাগে না, তাই আমরা মাঝে মাঝে আমাদের মুখের স্বাদ পাল্টাতে একটু অন্য ধরনের খাবার খেয়ে থাকি। আজকালকার মানুষের বিরিয়ানি খুবই পছন্দ, তাই বেশিরভাগ মানুষ মাঝে মাঝেই বিরিয়ানি খেয়ে থাকে। তবে রোজ রোজ বিরিয়ানি খেলে কি হয় তা জানতে হলে চলুন আজকের এই গল্পটা দেখি। মন্দিরা দেবী তার ছেলে সৌরভ, বৌমা রচনা, মেয়ে বিপাশা, স্বামী জগদীশ বাবু এবং নাতনি তুলির সঙ্গে বিধাননগরে বসবাস করত। ছুটির দিন সকালে সৌরভ রচনাকে বলে, রচনা, আজকে তো রবিবার, আজকে একটু বিরিয়ানি হবে নাকি? না, শাহী বিরিয়ানি হলে কেমন হয়, তার সঙ্গে একটু রায়তা আর একটু পায়েস। আরে কালই তো তোমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেলে, আবার আজকে শাহী বিরিয়ানি? বৌদি, আমার জন্য চিকেন রোল একটু বানিয়ে দিও। শাহী বিরিয়ানিতে যে চিকেনটা করবে সেই চিকেনটা দিয়ে শুধু রোলটা করে দিও, এতে তো কোনো ঝামেলাও নেই। মা, আমার জন্য তুমি একটু চিকেন ফ্রাই করে দেবে, তার উপর একটু তন্দুরি মশলা ছড়িয়ে দেবে, দারুণ খেতে লাগে। না না, রোজ রোজ আমি এত ভারী ভারী খাবার রান্না করতে পারবো না। আরে বাবা, এত সব রিচ খাবার খেলে পেটে গ্যাস হবে, শরীর খারাপ করবে। আজকে আমি সবার জন্য আলু ভাতে ডাল করব। আলু ভাতে ডাল আবার খেতে ইচ্ছে হয় নাকি, তাও আবার ছুটির দিনে? বৌমা, তুমি শাহী বিরিয়ানি রান্না করো। বৌদি, তুমি তো জানো আমরা সবাই চিকেন কত পছন্দ করি, আর বিরিয়ানিও খুব পছন্দ করি, তাই চিকেন বিরিয়ানির কম্বিনেশনটা একেবারে সুপার হিট হয়। আর তোমার হাতের রান্না সে তো বলে কথা নয়, এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু তোমার মতো বিরিয়ানি কেউ করতে পারে না জানো। ঠিক এমন সময় রচনার শ্বশুর মশাই এসে হাজির হন এবং বলেন, এই নাও বৌমা, আমি 3 কেজি চিকেন এনেছি, যে যা খেতে চাই তাকে তাই করে দাও। আর শোনো, চিকেন শেষ হওয়ার আগে আমাকে একটু বলে দিও, বাড়িতে যেন এমন না হয় যে মাংস শেষ হয়ে গেছে আর সবাই হাঁ করে বসে আছে। হ্যাঁ, আপনি তো শুধু কিনে নিয়ে এসে অর্ডার দিয়ে ব্যাস খালাস, রান্না বান্না করতে তো সব আমাকেই হয়। ব্যাস, এবারে তাড়াতাড়ি বানিয়ে নাও, আজকে একটু পরে একটা ভালো সিনেমা দিয়েছে, সবাই মিলে খেতে খেতে দেখা হবে। হ্যাঁ, তোমরা সবাই মিলে সিনেমা দেখবে আর ভালো মন্দ খাবে, আর রান্নাটা তো আমাকেই করতে হবে। একটা মিনিটও আমি বসে আরাম করতে পারি না, এর এটা চাই ওর ওটা চাই, এসব করে করেই তো আমার সারাদিনটা কাটে। কি হলো বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত চিন্তা করছো? যাও চটপট করো। আর শোনো, বাচ্চাদের খাবারে কম ঝাল দেবে ঠিক আছে, আমারটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল করবে। হ্যাঁ মা, আপনি তো ঝাল ছাড়া খেতেই পারেন না, আর তুলি বিপাশা ওরা তো আবার ঝাল খেতে পারে না। সবার জন্যই তো আমি রয়েছি, আপনারা শুধু বলে যান, আপনাদের মন মতো সবার রান্না রেডি হয়ে থাকবে। মা আর কিছু করতে হবে নাকি বলে দিন। তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে আমার জন্য একটু ঘোল করে দিও। বিপাশা তুলি তো লস্যি খায়, ওদের জন্য একটু লস্যিও করে দিও। আর তোমার বাবাকে এমনি আমের জুস করে দিও, ওকে দইয়ের কিছু খেতে দিও না। আরে আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস মশলা দিয়ে করে দাও। বাপ রে বাপ, এদেরকে তো জিজ্ঞাসা করাও মুশকিল, একটার পর একটা ফরমাইশ করেই যাবে। আমি বাবা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, না হলে এরা আমাকে পাগল করে দেবে। দুদিন পরেই সবাই মিলে আবদার করে বিকেলে তারা পাপড়ি চাট, সিঙ্গাড়া আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে। রচনা বলে, আরে বাবা, যে কোনো একটা করলেই তো হয়, এত ধরনের টিফিন কেউ করে? তোমরা সবাই মিলে একটা জিনিস ঠিক করো, সেটাই আমি করব। বৌমা, এতদিন পর ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে, এরকম একটু চটপটা খাবার তো খেতেই হয় বলো। বৌদি, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাই না গো, তুমি তো জানো। আমার জন্য না প্লিজ তুমি একটু পাপড়ি চাট করে দাও, দেখো তুলিও পাপড়ি চাট খাবে বলছে। মা, আমাকে একটু মশলা পাপড় করে দিও, কতদিন আমি মশলা পাপড় খাইনি। মশলা পাপড় করতে কি ঝামেলা, ওই তো পাপড়ি চাটের মশলাতেই একটু পাপড় মিশিয়ে দিলে হয়ে যায়, ও বৌমা এক্ষুনি করে এনে দেবে। আমার তো এদিকে খিদেতে পেটটা শুকিয়ে যাচ্ছে, এদিকে আবার খেলাটাও খুব একটা জমছে না। বৌমা, তুমি একটু চটপট করো, আমার একটু চা খেতে ইচ্ছা করছে, চাটা আবার সময় মতো না গেলে আমার মাথাটা ধরবে। চা তো আমারও খেতে ইচ্ছে হচ্ছে, তোমার শ্বশুর মশাইয়ের জন্য যদি চা করো মা, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে এসো। আর আমার জন্য? তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস মশলা দিয়ে। দেখলে আমি ঠিক বুঝতে পেরে গেছি। তুমি দেখছি প্রতিদিন স্মার্ট হয়ে যাচ্ছ, চলো একেবারে মেশিনের মতো সার্ভ করে দাও তো, খেলা দেখতে দেখতে খাওয়াটা মজাই আলাদা। এভাবেই রচনাকে দিন রাত পরিবারের সবার খাবারের জন্য মেশিনের মতো তৈরি হয়ে থাকতে হতো। একটার পর একটা সবাই অর্ডার করে যেত, আর তাকে সবকিছু শুনতে হতো। সে বারণ করতে গেলে কেউ তার কথা বুঝতেই চাইতো না। এমনিতেও পরিবারের জন্য রান্না করা, খাওয়ানো এসব রচনার খুব একটা খারাপ লাগতো না, কিন্তু তার সমস্যা ছিল যে দুদিন ছাড়া ছাড়াই তার শাশুড়ি মা কাউকে না কাউকে বাড়িতে ডেকে আনতো এবং তাকে দিয়ে সবার রান্না করাতো। পরের দিন দুপুরবেলা
উফ বাবা, অনেকদিন পর আজকে একটার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নেব। শরীরটাও খুব খারাপ লাগছে, কিছুক্ষণ না ঘুমালে মাথা ঘুরে পড়ে যাব। এদিকে শাশুড়ি মা চিৎকার করে বলেন, বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? ছুটে এসো, দেখো কারা এসেছে। কি হয়েছে মা, আপনি এভাবে ডাকছেন কেন? দেখো, তোমার পল্লবী কাকিমা আর ঋতু কাকিমা এসেছে। না এসে কি পারি বৌমা? তোমার শাশুড়ি মা দিন রাত তোমার যা গুণগান করে না আমাদের কাছে, আমাদের তো আর তস্যই ছিল না গো, তাই দেখতে চলে এলাম। বৌমা, তোমার শাশুড়ি তোমার হাতের রান্না যা সুনাম করে, আমাদের তো শুনে শুনেই পেট ভরে যায়। আজ উনি বড্ড জোর করলেন গো, তাই আসতে বাধ্য হলাম। সুনাম করবো না কেন? আমি কি আর 5টা শাশুড়ির মতো যে সবসময় বৌমার দুর্নাম করে বেড়াবো? আমার বৌমার হাতে রান্না তোমরা খেয়ে দেখো, তারপর বুঝবে আমি সত্যি কথা বলি কি মিথ্যে কথা বলি। এসব কথা শুনে রচনা মনে মনে বলে, মা, এর থেকে তো ভালো হতো আপনি আমার নামে দুর্নামই করতেন। অন্তত আমাকে এত পরিশ্রম করতে হতো না। দুদিন ছাড়াই আপনি কাউকে না কাউকে নিয়ে এসে বাড়িতে হাজির হয়ে যাচ্ছেন, আর আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সুনামি করে যাবে নাকি সত্যি সত্যি কিছু খাওয়াবে? এমনিতেও তো আমরা ঠিক করে এসেছি আজ কবজি ডুবিয়ে খেয়ে তবেই ফিরবো। আরে এটার এমন কি ব্যাপার? বৌমা, যাও তো সবার জন্য একটু চিকেন পকোড়া আর একটু চিকেন রোল করে নিয়ে এসো। আসলে মা, আমি তো এক্ষুনি সবকিছু করে নিয়ে আসতাম, কিন্তু ব্যাপারটা হলো রান্নাঘর তো এইমাত্র পরিষ্কার করেছি, আর বাড়িতে চিকেনও নেই, আর আন্টিদের তো দেরি হয়ে যাবে। ওনাদের নিশ্চয়ই দুপুরে খাবারও খাওয়া হয়নি। আরে আমাদের দেরি হবে কেন? আমরা তো এখান থেকে খেয়ে দিয়ে একেবারে রাতে ফিরবো। আর আমরা আজকে দুপুরে লাঞ্চ করবো না তো এমনি হালকা টিফিন করে নি, রাতে ভারী খাবার তো খাবোই। দেখলে তো মা, তোমার কাকিমাদের এখন ফেরার কোনো তাড়া নেই। তুমি ধীরে সুস্থে সবকিছু করো। আর চিকেন নেই, এটা তো আগে বলতে পারতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ব্যবস্থা করছি, দাঁড়াও। তোমার বাবাকে ফোন করে দিলে উনি এক্ষুনি বাড়িতে চিকেন পাঠিয়ে দেবেন, তুমি ওইদিকে সব ব্যবস্থা করো। এরপর মন্দিরা দেবী তার স্বামীকে ফোন করে চিকেন পাঠানোর কথা বলে দেন। রচনার কি বা করতো, চুপচাপ সে আবার রান্নাঘরে চলে যায় এবং মনে মনে বলে, এই সবে দুপুর 1টা বাজে, ওনারা এখন সিঙ্গাড়া পকোড়া রোল এই সব খাবেন, তার উপর নিশ্চয়ই আবার সন্ধ্যাবেলা কিছু খেতে চাইবেন, আবার রাতের খাবার। এইসব করতে করতে তো একদিন আমি মারাই যাব, আর তাও এদের খাবার ফরমাস কমবেই না। বেচারি রচনা চোখে জল মুছতে মুছতে সমস্ত রকমের রান্না বান্না করে। রাতের বেলা খাবার দাবার খেয়ে সবাই বাড়ি ফেরে। এদিকে রচনার অবস্থা একেবারে খারাপ, সে রাতের বেলা আর কিছু খেতে পারে না। পরের দিন সকালে রচনা ঘুম থেকে ওঠে এবং মনে মনে বলে, না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমি বাড়ির লোকেদের মুখের উপরে কিছু বলতে পারি না, সবসময় ভাবি যাতে তারা মনে কষ্ট না পায়, কিন্তু এরা তো আমার কষ্ট বোঝেই না। আমাকে এরা সত্যি সত্যি মেশিন ভেবেছে, আমাকেও এদের যোগ্য জবাব দিতে হবে। তবে কোনো তর্ক না করি আমাকে ব্যাপারটা ঠিকঠাক করে দেখতে হবে। এরকম 7-5 ভেবে রচনা রান্নাঘরে যায়। দুপুরবেলা সে টেবিলে সব রকমের খাবার সাজিয়ে অপেক্ষা করতে থাকে। সৌরভ এসে বলে, আরে বাবা, আজকে রচনা ম্যাডামের রান্নাঘর থেকে কি স্পেশাল মেনু এসেছে শুনি? আজকে তোমাদের জন্য শাহী বিরিয়ানি, মটর পোলাও, চিকেন চাপ, বাটার চিকেন, কোপ্তা, গাজরের হালুয়া, দই, পাঁপড়, মিষ্টি, চাটনি সব আছে। আরে বাহ মা, তুমি তো একেবারে রেস্টুরেন্টের মতো আইটেম বানিয়েছো। বৌদি, তুমি তো টেবিলটাকে পুরো রেস্টুরেন্টের মতো সাজিয়েছো গো। আর চারিদিকটা দেখে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি কোনো রেস্টুরেন্টে খেতে এসেছি। একেবারেই তাই, তোমরা মনে করে নাও যে তোমরা রেস্টুরেন্টেই খেতে এসেছো। এই নাও, সবাই বসে পড়ো। আর হ্যাঁ, যে যেটা খাবে আমাকে একটু বলে নেবে, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। আজকে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ আর সঙ্গে একটু চাটনি দাও। বৌদি, আমি পোলাও খাবো, আমাকে বাটার চিকেন দাও, এরপর একটু বিরিয়ানি নেব কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা একেবারে ফ্রি হয়ে খাও, আর যার যেটা ইচ্ছা আরাম করে নাও আর খাও। বৌমা, আমার প্লেটে একটু খাবার দিয়ে দাও। খাবারই যা গন্ধ বের হচ্ছে, আমার তো মনে হচ্ছে 2 প্লেট খেতে হবে। আরে বাহ, সবাই যখন নিচ্ছে তাহলে আমাকেও একটু দাও। শোনো, বলছি এখানে তো সালাদ দেখতে পাচ্ছি না, সালাদ কি হবে না? হবে না কেন বাবা, আপনি অর্ডার দিলেই হবে। রচনা প্লেটে করে স্যালাড নিয়ে এসে জগদীশ বাবুকে দেয়। সবাই মনে তৃপ্তি করে পেট ভরে খায়। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রচনা সবাইকে অবাক করে, সবার হাতে একটি করে বিল ধরিয়ে দেয়। বিল দেখে তারা বলে, এটা কি, তুমি কি পাগল? এরকম বিল ধরিয়েছো কেন? আরে পাগল কেন বলছো? তোমরা সবাই এতক্ষণ ধরে রেস্টুরেন্টে সার্ভিস নিলে, তখন তো আমাকে বেশ ভালোই লাগছিল, আর বিল দেওয়ার বেলায় আমাকে পাগল মনে হচ্ছে? মানে আমরা কি এখন তোমাকে বিল দেব?
নিশ্চয়ই দেবেন। আজ থেকে আপনারা যখন যেটা এক্সট্রা অর্ডার করবেন বা যার যেটা খেতে ইচ্ছে হবে সে আমাকে অর্ডার করে দিতে পারে, কিন্তু প্রত্যেকটা খাবারের জন্য বিল লাগবে। মা, তুমি কি আমার থেকেও বিল নেবে? বাড়িতে খেতে গেলে কি টাকা দিয়ে খেতে হবে? না মা, তুমি বুঝতে ভুল করছো। বাড়িতে খেতে গেলে টাকা দিতে হবে না। বাড়িতে যেটা প্রত্যেকদিন তৈরি হবে সেটা সবার জন্য ফ্রি, কিন্তু ওই এক্সট্রা করে আবদার করতে গেলে তখনই টাকা দিতে হবে। কিন্তু আমি কোথা থেকে টাকা পাবো মা? কেন পাবে না? তোমার বাবা তোমাকে রোজ টিফিন খেতে টাকা দেয়, প্রত্যেক মাসে পকেট মানি দেয়, সেই সব টাকা তো তোমার জমানোই থাকে মা, সেখান থেকেই দেবে। দেখো, আমি যখন নিয়ম বানিয়েছি সেটা সবার জন্য একই নিয়ম। ঠিক আছে, তুমি যদি নিয়ম বানিয়ে থাকো তাহলে সেই রকমই চলা হবে, আমার কোনো আপত্তি নেই। রাত্রিবেলা রচনা সবার জন্য হালকা খাবার রান্না করে। খাবার খাওয়ার পর সৌরভ রচনাকে বলে, কালকে আমার জন্য একটু নান পরোটা আর চিকেন চাপ করবে। এই নাও 400 টাকা। আর তোমরা কে কি খাবে বলে দাও। আর শোনো, যে যার মতো টাকা দিও, আমার কাছে অত টাকা নেই, আমার কাছে সবার জন্য টাকা নেই। মা, তুমি যা রান্না করবে হালকা, আমি তাই খেয়ে নেব। এখন আমার এইসব খেতে ইচ্ছা করছে না। বৌদি, আমারও না কদিন ধরে পেটটা একটু খারাপ লাগছে, আমিও সাধারণ খাবার খাবো। আমার বয়স হয়েছে, রোজ রোজ এই তেল মশলার খাবার খাওয়া ঠিক না। এবার থেকে আমি সাদা মাটাই খাবার খাবো। মাঝে সাঝে যদি কিছু হয় তাহলে সেটা খেয়ে নেবো। আমি তো বাবা কবে থেকেই ভাবছি এইসব খাবার একেবারে ছেড়ে দেব। বাড়িতে ডাল ভাত সবজি এই অমৃত। আমি এবার থেকে ওইসব খাবারই খাবো। এমনিতেও আমার বান্ধবীরা সবাই হালকাই খাবার খায়, আমি ওদের মতোই খাওয়া দাওয়া ধরবো এবার থেকে, তাতে করে শরীরটাও ভালো থাকবে। সবার কথা শুনে রচনা মনে মনে হেসে ফেলে। এবার তো সবার উচিত শিক্ষা হয়েছে, কেমন সবকটা সুসুর করে একেবারে লাইনে চলে এসেছে। যাক, এবার একটু শান্তি হলো, কিন্তু আমার স্বামীটাকে আর একটু লাইনে আনতে হবে। পরের দিন রচনা সবাইকে খেতে দিয়ে দেয়। এদিকে সৌরভ প্লেট নিয়ে বসে থাকে, কিন্তু রচনা তাকে কিছুই খেতে দেয় না। এরকম ভাবে প্রায় 1 ঘন্টা কাটে। তখন সৌরভ আর খিদে সহ্য করতে না পেরে বলে, কি হলো, খাবার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি তো খিদেই মরে যাচ্ছি। তুমি রেস্টুরেন্টে অর্ডার দিয়ে কি 5 মিনিটের মধ্যেই খাবার পেয়ে যাও? সাধারণ খাবার খেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কিন্তু এরকম অর্ডার দেওয়া খাবার খেতে হলে 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। 1.5 ঘন্টা পর রচনা সৌরভের খাবার নিয়ে আসে। ততক্ষণে সৌরভের খিদে শেষ হয়ে গেছে। সে সেই খাবারটা খায়, কিন্তু তার তৃপ্তি হয় না। তারপর থেকে সৌরভ ঠিক করে যে সে বাকিদের মতো একই খাবার খাবে। এভাবেই 1 মাস কাটে। একদিন তুলি বলে, বাবা, আজকে খুব শাহী বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে তো বললে অনেক টাকা বিল হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সেই ভয়েই আর খাবার অর্ডার করতে পারছি না। দাদা চল না রে, আমরা সবাই মিলে আজকে রান্না করি। আজকে আমরা বৌদিকে রেস্ট দেব। হ্যাঁ, এটা করলে ভালো হয়। এরপর সবাই মিলে রান্নাঘরে যায়। তাদেরকে দেখে রচনা একেবারে অবাক হয়ে যায় আর বলে, আরে কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে? কিছু চাই নাকি? না, কিছু চাই না বৌদি। আসলে আমরা ঠিক করেছি আজকে আমরা বিরিয়ানি রান্না করব, আর তোমাকে আজকে ছুটি দেব। ও, এটা তো খুব ভালো কথা। তাহলে তোমরা সবকিছুটা দেখে নাও। এই দেখো, এখানে চিকেন রাখা আছে, এখানে মশলা আর এই চাল নাও। তাহলে এবার শুরু করো। এরপর সবাই মিলে ইউটিউবের রেসিপি রান্না শুরু করে। 2-3 ঘন্টার কঠিন পরিশ্রমের পর তারা বিরিয়ানি তৈরি করে। বিরিয়ানি তো তৈরি হয়ে যায়, কিন্তু বিরিয়ানি তৈরি করতে যে এত পরিশ্রম লাগে সেটা তারা কখনোই ভেবেছিল না। দাদা, আমরা এতজন মিলে 3 ঘন্টা ধরে বিরিয়ানি রান্না করলাম। এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। বৌদি একা 2 ঘন্টার মধ্যে কত কি রান্না করে ফেলে। বৌদি তাহলে কত কষ্ট হয় বলো? হ্যাঁ, আমিও সেই ভাবছি। আমরা একটা দিনই রান্না করতে গিয়ে কত হিমশিম খেয়ে গেছি। আর ওকে আমরা প্রত্যেক দিন কত রকমের ফরমাস করতাম। ও সব সময়ই বলতো যে একই ধরনের খাবার করবি, কিন্তু আমরা নিজের জেদ বজায় করে ওকে সব রকমের কাজ করাতাম। সব ভুল আমার। আমি জানি রান্না কত পরিশ্রমের কাজ, কিন্তু আমি বৌমাকে পেয়ে সব ভুলে গিয়ে ওকে মেশিনের মতো কাজ করিয়ে এসেছি। আমার এসব করানো একেবারে উচিত হয়নি। এরপর তারা সবাই গিয়ে রচনার কাছে ক্ষমা চায়। রচনা তাদের সবাইকে দেখে হেসে ফেলে। এরপর থেকে রচনা সবাইকে মাসে 2-1 বার ভালো খাবার করে খাওয়াতো এবং বাকিদের নিজের ইচ্ছে মতো খাবার করে খাওয়াতো। তাতে সবাই খুশি ছিল। এই যে বৌমা, তোমার জামা কাপড় ধুতে আর কতক্ষণ সময় লাগবে শুনি? তাড়াতাড়ি হাত নাড়াও আর গিয়ে আমার শাড়িটা ইস্ত্রি করে দাও। যত সব, একে কিছু কাজ দিলে যেন নড়তেই পারে না। এই তো মা করছি। আসলে আপনি আজ একটু বেশি পরিমাণ কাপড় দিয়েছিলেন তো, তাই ধুতে একটু সময় লাগছে। এই যে, তুমি চুপ থাকতে পারো না? তোমাকে কিছু বললেই তার উত্তর দিয়ে নিতে হবে নাকি? আমি দেখেছি তুমি এটা প্রতিবারেই করে থাকো। কিন্তু মা, আমি খারাপ কি বললাম? এখন আপনিই বলুন না, এতগুলো কাপড় ধুতে কি সময় লাগবে না নাকি?
আর যেখানে আমি তো করব না বলছি না। হ্যাঁ, হয়তো একটু দেরি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। আমার তো তোমার সঙ্গে কথা বলাই ভুল হয়েছে। মানুষের বাড়ির বৌমারা কত ভালো, দেখেছি শাশুড়ির মুখের উপরে একটাও কথা বলে না, আর সেখানে আমার বৌমা, বাবারে বাবা। এভাবেই বলতে বলতে মঞ্জিলিকা দেবী তখন সেখান থেকে চলে যায়। আসলে মঞ্জিলিকা দেবী এরকমই ছিল। সে তার বৌমা ঈশিতাকে কখনোই সহ্য করতে পারত না, আর তাই সে প্রত্যেক জিনিসেই খুঁত বের করত। মঞ্জিলিকা দেবী বিষ্ণুপুর গ্রামে তার 2 ছেলে শিবু, অলোক ও এক বৌমা ঈশিতার সঙ্গে থাকত। আর সে একটু খিটখিটে প্রকৃতির হওয়ায় তার বৌমা ঈশিতাকে সর্বদাই কথা শোনাতো। এদিকে ঈশিতাও খুব বুদ্ধিমতী ছিল, তাই সে তার শাশুড়ি মায়ের বেশিরভাগ কথাই ইগনোর করত। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর ঈশিতার কাপড় ধোয়া হয়ে গেলে সে তার শাশুড়ি মায়ের কাপড় নিয়ে ইস্ত্রি করতে থাকে। তখন, এই যে বৌমা, এটা তুমি কি করছো? তুমি কাপড়ের উপরে খবরের কাগজ দিয়েছো কেন? তুমি কি চাও না যে আমার কাপড়টা ভালোভাবে আয়রন হোক? হ্যাঁ মা, সেটা চাই বলেই এরকম করছি। আসলে আমার কাপড় সম্পর্কে অভিজ্ঞতা আছে, আর এই কাপড়ের উপরে খালি ইস্ত্রি দিলে এটা পুড়ে যেতে পারে। থাক, তোমাকে আর লেকচার দিতে হবে না। তুমি এরকম কেন করছো সেটা আমার ভালোভাবেই জানা আছে। আসলে তুমি কখনোই চাও না যে আমার কোনো কাজ সুন্দর হোক। তাহলে এই নিন, আপনি কিভাবে করবেন করে নিন। হ্যাঁ হ্যাঁ, নেব। আর এমনিতেও ইস্ত্রি করে এমন কোনো আহামরি কাজ নেই, বুঝেছো? এই বলে মঞ্জিলিকা দেবী ঈশিতার কাছ থেকে ইস্ত্রিটা নিয়ে নেয় ও সে তখন নিজেই আয়রন করতে থাকে। কিন্তু গরম ইস্ত্রি হওয়ায় হঠাৎই মঞ্জিলিকা দেবীর শাড়িটি পুড়ে যায় ও সে তখন বলে, এ মা, এটা কি হলো? এই কালমুখী মেয়েটা যেটা বললো সেটাই হলো। এর আগে আমি কতবার এই শাড়িটা আয়রন করেছি। যাক বাবা, এতে আবার আমি কি করলাম? আপনাকে তো আগেই বললাম যে এরকম হবে, আপনি আমার কথা শুনলেন কোথায়? থাক, চুপ করো। আর অত কথা বলতে হবে না। আমি বুঝে গেছি তোমায় নিয়ে আমি আর চলতে পারবো না। তুমি এই বাড়িতে নিজের মতো রাজ করছো। এখন আমি আমার ছোট ছেলের বিয়ে দেব, আর বাড়িতে মনের মতো বৌমা এনে তোমাকে উচিত শিক্ষা দেব। মঞ্জিলিকা দেবী তখন এভাবেই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ঈশিতা তার কথায় কোনোই কর্ণপাত করে না ও সে তার কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন মঞ্জিলিকা দেবী মনে মনে ভাবে, না, আমাকে এভাবে চুপ থাকলে হবে না। এখন অলোকের বিয়ে দিতেই হবে। তাহলে যখন ওকে বেশি ভালোবাসবো তখন এই বড় বৌমার অহংকার ভাঙবে, আর ও আমায় সম্মানও করবে। আমি বরং আজই পণ্ডিত মশাইয়ের কাছে যাই। এই বলে মঞ্জিলিকা দেবী তখন তাদেরই গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে যায়, যে কিনা বিয়ের ঘটকালি করত। এরপর সে গিয়ে বলে, এই যে পণ্ডিত মশাই, আমার ছোট ছেলে অলোকের জন্য একটা মেয়ে দেখুন তো। আর হ্যাঁ, মেয়ে চালাক, চতুর, দেখতে শুনতে ভালো, আর আমার সমস্ত কথা শোনে, এমন হওয়া চাই কিন্তু। দেখুন, সবই তো হয়ে যাবে, কিন্তু একটা মেয়ের মধ্যে সবকিছু পাবে না। এখন আমার মতে বলে রূপ খুঁজলে গুণ নাও পেতে পারো। তা আপনার মতে কি বলে? না না, আমার রূপের দরকার নেই, শুধু আমার কথা মতো চললেই হবে। তাকে হাতে বশ করে যেন আমি আমার বড় বৌমাকে ব্যবস্থা করতে পারি। ও আচ্ছা, এ তাহলে নিজের মতো জিলিপির প্যাঁচওয়ালা ঝগড়াটে মেয়ে খুঁজছে। দাঁড়া, আমিও একে নমিতার ঠিকানা বলে দিই। আর এমনিতেও ও এরকম স্বভাবের বলে এরকমই মেয়ে খুঁজছে। কি হলো, আপনার কাছে আছে নাকি আমি অন্য কোথাও দেখবো? না না, দেখা লাগবে না, আমার কাছে সব কোয়ালিটি পেয়ে যাবেন। এই নাও ফটো, আর প্রয়োজনে বাড়ি গিয়ে দেখে নিতে পারো। একেবারেই তোমার মনের মতো বৌমা পাবে, বুঝেছো? না না, বাড়ি গিয়ে দেখতে লাগবে না, এর ফটো দেখেই বোঝা যাচ্ছে। আপনি তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করুন। মঞ্জিলিকা দেবী এভাবেই বলে তখন সেখান থেকে চলে আসে। এরপর পণ্ডিত মশাই কয়েকদিনের মধ্যেই সুপর্ণার সঙ্গে অলোকের বিয়ে ঠিক করে দেয়। বিয়ের পর মঞ্জিলিকা দেবীর চিন্তা একেবারেই দূর হয়ে গিয়েছিল, কারণ সে যেরকম মেয়ে খুঁজছিল সুপর্ণা সেরকমই মেয়ে ছিল। আর সে মঞ্জিলিকা দেবীর সব কথাই শুনতে শুরু করেছিল, আর তার সব কথাতেই সে সহমত দেখাতো। এমনই একদিন, এই যে মা, এখন তো অনেকটাই বেলা হয়ে গেল, তা বাড়িতে কেউ জলখাবার তৈরি করেনি নাকি? মানে কখন খেতে পাবো কিছুই তো বুঝতে পারছি না। সুপর্ণাকে ডেকে একটু বলো না। হ্যাঁ, সেটাই শেষে করতে হবে দেখছি, কারণ এই বড় বউয়ের ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। আরে তুমি কি বলছো? বৌদির মতো সুপর্ণাও তো তোমার বৌমা। তা আমি সুপর্ণাকে ডাকতে বলেছি, তাতে কি কোনো খারাপ করেছি? এখন তো তুমি সুপর্ণাকে ডেকে জলখাবার করতে বললেই ঝামেলা মিটে যায়, তাই না? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সুপর্ণা হাতে ব্রেকফাস্ট নিয়ে সেখানে আসে। তাকে খাবার নিয়ে আসতে দেখে মঞ্জিলিকা দেবী বলে,
দেখ, আমরা কিনা মনে করলাম আর খাবার চলে এলো। একেই বলে সংস্কারী বৌমা। আর যেখানে বড় বৌমা থাক, ওর কথা না বললেই হয়। হ্যাঁ, কিন্তু মা এতদিন তো বড় বৌদি সব কাজ করতো, তাই না? তা কখনো তো তুমি বড় বৌদির সম্পর্কে এরকম বলনি। হ্যাঁ বলিনি, কারণ তারও নির্দিষ্ট কারণ আছে। এখন তুই এইসব কথাই নাক গলাস না, বুঝলি? এই যে ছোট বৌমা, তুমি এদিকে এসো, আর আমি কি বলছি শোনো। এই বলে মঞ্জিলিকা দেবী সুপর্ণাকে ডেকে নিজের হাতে খাবার খাওয়াতে থাকে ও তাকে বাড়ির কাজ করতে মানা করে দেয়। যেটা শুনে ঈশিতা মনে মনে ভাবে, হে ঈশ্বর, এগুলো আমার সঙ্গেই কেন হয়? মা ওকে কাজ করতে মানা করছে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু মা ওকে মেয়ের মতো ভালোবাসছে, যেটা আমি এত কাজ করা সত্ত্বেও পাইনি। এই যে বড় বৌমা, তুমি এখানে এসে দাঁড়িয়ে রইলে যে? যাও গিয়ে নিজের কাজ করো। আর তুমি আগের কথা ভুলে গিয়েছো নাকি, যে আমি আমার ছোট বৌমাকেই বেশি ভালোবাসবো? মঞ্জিলিকা দেবী এভাবেই বললে ঈশিতা তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। সুপর্ণা সেখানে আসার পর মঞ্জিলিকা দেবী তাকে ওই বাড়িতে কিছুই কাজ করতে দিত না, যার ফলে সে সারাদিন শুয়ে বসেই কাটাতো। আর এতে করে সে দিনের পর দিন খুবই মোটা ও কুঁড়ে প্রকৃতির হয়ে যাচ্ছিল। এমনই একদিন ঈশিতা বাজারে গিয়েছিল, আর মঞ্জিলিকা দেবীর শরীরও খারাপ ছিল। এই যে বড় বৌমা, একটু এদিকে এসো তো। আমায় একটু জল দাও তো। আমার আজ শরীরটা খুবই খারাপ, সকাল থেকে ঠিক মতো উঠতেও পারছি না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? কোথায় আবার যাবে? ওই তো ঘরের মধ্যে শুয়ে আছে। আমি এতক্ষণ ডেকেও ওকে তুলতে পারলাম না, আর এখন তুমি এত দূর থেকে ডাকলে ও তোমার আওয়াজ পেয়ে উঠে যাবে। কিন্তু বৌমা এখন ঘুমাচ্ছে কেন? এখন তো দুপুর। সে আমি জানি না মা, একদিন তুমি তো ওকে সারাদিন শুয়ে থাকতে বলেছিলে, আর এখন শুয়ে আছে বলে তুমি এরকম বলছো। এখন তুমিই বোঝো তুমি কি করবে। এই বলে অলোক সেখান থেকে চলে যায়। এদিকে ঈশিতা বাজার থেকে ফিরে এসে তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে থাকে, যেটা দেখে মঞ্জিলিকা দেবী তার ভুল বুঝতে পারে ও সে ঈশিতাকে বলে, এই যে বড় বৌমা, আজ আমি আমার ভুল বুঝতে পারলাম। আমি সত্যি এতদিন ভুল পথে চলেছিলাম, আর সেই জন্যই আজ আমায় পস্তাতে হচ্ছে। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মা, ও যখন ছিল না তখনও তো আমি এই বাড়ির সব কাজ করতাম, আর তাই আমার এগুলো করতে মোটেও খারাপ লাগে না। না বৌমা, এরকম বললে হয় না। তোমরা দুজনেই আমার বৌমা, তাই তোমাদের দুজনকেই সমান চোখে দেখা উচিত। এখন আমি তোমাকে কি বলছি শোনো। এই বলে মঞ্জিলিকা দেবী তার পরিকল্পনার কথা বলতে থাকে এবং সে তাকে কিছুদিনের জন্য মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে সুপর্ণার কাছে গিয়ে বলে, এই যে ছোট বৌমা, আজ আমি বড় বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর তুমিও তো এটাই চাইতে। তাই এখন থেকে আমরা দুজনেই থাকবো, আর তুমি একাই এই বাড়ির সব কাজ করবে। যা বাবা, এই আবার আর এক মুশকিলে পড়লাম। তখন বড়দি বাড়িতে ছিল, ও সব কাজ করছিল, আর আমি আরাম পাচ্ছিলাম, কিন্তু এখন তো দেখছি আমাকেই সব কাজ করতে হবে। কি হলো বৌমা, তুমি এরকম চিন্তায় পড়ে গেলে কেন? না মা, মানে তেমন কিছুই নয়, আমিও একটু অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি কাল থেকে সব কাজ করব। সুপর্ণা এভাবেই বললে তখন মঞ্জিলিকা দেবী সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন থেকে সে বাড়ির সব কাজ কাম করতে থাকে, কিন্তু অলস এবং মোটা হওয়ায় কাজ কাম তেমন করতে পারছিল না। এরপর সে খুব কষ্ট করেই বাড়ির কাজ করতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই সে আবারও রোগা হয়ে যায়। ও তখন মঞ্জিলিকা দেবী ঈশিতাকে বাড়ি নিয়ে চলে আসে এবং সুপর্ণাকে সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শোনার পর সুপর্ণা তার ভুল বুঝতে পারে ও সে সকলের কাছে ক্ষমা চাইতে থাকে, যেটা শুনে সকলেই তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে মঞ্জিলিকা দেবীর দুই বৌমাই সমান সমান কাজ করতে থাকে ও তাদের সংসারে আর কোনো সমস্যা থাকে না। আর এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।